আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দুপুরে খেয়েছিস? আর শোন, তোর ফোনে আমার নাম্বারটা সেভ করে নিবি, বুঝলি? না হলে তোর জন্য ফোন চালানো বন্ধ হয়ে যাবে একদম। আবারও? আরিয়ার কথা শেষ করতে না দিয়ে আফরান জায়গা থেকে বলল, বলবো না, আমি এর উত্তর দিব না, হয়েছে? আবার জিজ্ঞেস করলে কর, বাট আমি কিছুই বলবো না, এখন তোর ইচ্ছে। কথাটা বলে আফরান গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাতে পরিহিত ঘড়িটি খুলতে খুলতে আর চোখে আরিয়ার দিকে নজর রাখলো আয়নার ভেতরেই। আরিয়া অভিমানী দৃষ্টি ফেলে আফরানের দিকে তাকিয়ে আছে। দেখ, এইভাবে তাকিয়ে আছিস কেন রাক্ষসের মতো? যেন একদম খেয়ে ফেলবি আমায়। সেটাই করতে ইচ্ছে করছে, বুঝলেন? কখনো আমি ঠিক মতো উত্তর পাই না আপনার থেকে। পাবি বলেও মনে হয় না কখনো, বাট চাইলেই খেতে পারি। আরিয়া এবার ঠাস শব্দে উঠে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে চলে যাবে মনোভাব নাই, কিন্তু কি যেন ভেবে আবার জায়গাতে বসে নিজেকে স্থির করে। রাগ করেছিস? আরিয়ার থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে এক হাতে আরিয়ার গালের ওপর থেকে কান অবধি গিয়ে চুল ছুঁয়ে মৃদু শব্দে অপর গালে চুমু এঁকে বলল, ন্যাকামি করে করে জ্বালিয়ে মারছিস, রোজ রোজ এইসব করে আমায় মায়ে ফেলে দিচ্ছিস কেন? চাইলেও বলতে পারি না আগের মতো, চাইলেও আগের মতো আঘাত দিতে পারি না। গালে ছোঁয়া পেতেই আরিয়া বিস্ময়কর ভাবে ডাগর ডাগর চোখে তাকায় আফরানের দিকে। হঠাৎ এমন করবে বুঝতে পারেনি মনে হয়। আরিয়ার এমন দৃষ্টি আকর্ষণ দেখে আফরান মুচকি হেসে আরিয়ার নাকে নিজের নাক ঘষে দিয়ে বলল, আবারও নিউ লুক দিচ্ছিস, কিন্তু এমন ঢং করতে থাকলে তোকে কিন্তু রোজ রোজ। আরিয়া এবার একটু লজ্জা পেয়ে চোখ নামায়, কিন্তু মনে মনে এতগুলো বকা আফরানের ওপর ঝেড়ে দেয়। ঠোঁটকাটা, অসভ্য, নির্লজ্জ, বেহায়া, বদমাস। বিয়ে হওয়ার পর একদম কোনো কথাই আটকায় না এখন মুখে। আরিয়ার মুখের অবস্থা দেখে আফরান বুঝলো নিশ্চিত মনে মনে ঝেড়ে দিচ্ছে তাকে। ছে, আমার কানটা তো একদম ছাঁচা করে দিচ্ছিস দেখছি। আরিয়া অবাক হয়ে বলল, আমি আবার কি করলাম? এত শব্দ কোথা থেকে শিখলি? যখন তখন আজকাল দেখছি এসব শব্দ প্রয়োগ করিস আমার উপর। কপাল কুঁচকে আরিয়া বলল, কি বলতে চাচ্ছেন? আরিয়ার উত্তর না জানিয়ে আকস্মিক একটু ঝুঁকে আরিয়ার কর্ণের কয়েক ইঞ্চি নিচে চোখ বন্ধ করে ঠোঁট ছুঁয়ে দেয়। আরিয়া কেঁপে ওঠে এমন হঠাৎ আচরণে। কিছু বুঝে ওঠার আগেই আরিয়ার হাত চলে যায় আফরানের কলারে। আফরান সেকেন্ড কয়েক পর ঠোঁট সরিয়ে এভাবেই থেকে সেই স্থানে চোখ রেখে মৃদু হেসে বলল, তোর এই বিউটি স্পটটাও খুব সুন্দর। আরিয়া অবাক হয় আফরানের কথায়। উনি এটা কখন খেয়াল করলেন? এটা তো খেয়াল করার কথা নয়। কলার ছেড়ে দিয়ে নিজ জায়গায় আসতে চায়, কিন্তু তার মধ্যে আফরান আবারও এক জায়গায় ঠোঁট বসিয়ে দেয়। আরিয়ার অস্বাভাবিক অস্বস্তিকর লাগছে এসব। শরীরের কাঁপুনি শুরু হয় আবারও। আফরান জায়গা থেকে একটু ঠোঁট সরায়, কিন্তু এখানে কিছুটা ছুঁই ছুঁই করছে। এভাবে থাকবি ওকে? ছেড়ে দিলেই তো প্রশ্ন ছুড়বি, এক হাত দূরে সরে যাবি, যেটা আবার আমার বিরক্তিকর। কাজ শেষে আসলে প্রতিদিন এভাবে কাছে থাকবি ওকে? আমি কাজ করলেও পাশ থেকে এমন করে জড়িয়ে বসে থাকবি ওকে? আবার ভালো লাগে না দূরে থাকতে। বলে দিলাম যেন ভুল না হয়। নেক্সট ভুলে গেলে শাস্তি কি হতে পারে তুই জানিস। বলবো না, নিজেই দেখতে পাবি। আফরানের এমন আহ্লাদি গলার স্বর শুনে আরিয়া কোনো কথা বলল না, ওভাবেই থাকলো। আফরানের প্রতিটা শব্দ উচ্চারণের সময়ের গরম শ্বাস সেখানে উপচে পড়ছে, যার দরুন আরিয়ার হাত দৃঢ় হতে লাগলো আফরানের কলারে। দুটি দেহ এভাবেই থাকলো দীর্ঘক্ষণ। আবার পর মুহূর্তে স্থান চেঞ্জ করে আফরানের কাঁধে মাথা গোজে। আরিয়ার মাথা আফরানের কাঁধে ফেলে দুহাতে গলা জড়িয়ে নির্দ্বিধায় কখন ঘুমিয়ে গেল জানা নেই, তবে আফরান সবটা লক্ষ্য করেছে। হাতের ঘড়ির কাঁটায় এই পর্যন্ত 17 উপর তাকিয়েছে। সেই সন্ধ্যা রাতে এমন করে জড়িয়ে ঘুমিয়েছে, এখন প্রায় 9টা কি 9:30 বাজবে। এর মধ্যে আফরানের পা অবশ হয়ে আসছিল বিধায় আরিয়াকে সযত্নে যেন ঘুমটা না ভেঙে যায় দুহাতে সাবধানে নিজের কোলে বসিয়ে নিয়ে নিজে আসন করে বসে খাটের সাথে হেলান দিয়ে আরিয়ার মাথা একইভাবে হাত বুলাতে থাকে। আজকের জন্য মনে হয় এই ঘুম ভাঙার নয়,
মাঝরাতে আচমকা হঠাৎ করে বিকট এক শব্দ পেয়ে ঘুম থেকে লাফিয়ে ওঠে সামিরা। হকচকিয়ে পাশের ল্যাম্প লাইটটা এক হাতে জ্বালিয়ে অন্য হাতে নিজের বুকের উপর হাত রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। কি হয়েছে বোঝার চেষ্টা করলো। মনে হলো যেন কোনো মানুষ লাফিয়ে উঠলে যেমন আওয়াজ হয় তেমন ছিল শব্দটা, নাকি আকাশে বজ্রপাত হলো। কিন্তু এখন তো বৃষ্টি হওয়ার কথা না, শীতের সময় বৃষ্টি কিভাবে হবে, আগে তো দেখেনি। এসব ভাবার মাঝে খাটের উপর কেউ লাফিয়ে উঠে সামিরা কেঁপে উঠে চোখ বন্ধ করে সেদিকে তাকিয়ে চিৎকার করে বসে। ন্যূনতম মুহূর্তে যেতেই কেউ মুখ চেপে ধরে বলল, এই কি বলছিস কি? আমাকে দেখছি চোর বলে বাড়িতে প্রেজেন্ট করবি দেখছি। কানে আওয়াজটা যেতেই সামিরা চোখ মেলে তাকায়। এই আওয়াজটা চিনতে অসুবিধা হয়নি সামিরার। সামিরাকে শান্ত হতে দেখে মুখের ওপর থেকে হাত সরিয়ে নিতেই সামিরা আয়ুষের দিকে ঘুরে এসে বলল, আপনি কিভাবে আসলেন এখানে? আর এত রাতে কেন? ভেতরে কিভাবে আসলেন? আয়ুষের মুখে উজ্জ্বলতার ছড়াছড়ি, হাসি একাধারে লেগেই আছে। পাশ থেকে পানি নিয়ে মুখে তুলে আবারও স্বস্থানে গ্লাসটা রেখে সামিরার বালিশে মাথা রেখে শুয়ে যায়। তারপর একবার দীর্ঘশ্বাস নিয়ে দুহাত মাথার নিচে দিয়ে সামিরার দিকে তাকিয়ে বলল, ঘুম আসছিল না তাই চলে আসলাম। হোয়াট? কি বলছেন? মাথা খারাপ হয়ে গিয়েছে আপনার? এত রাতে এত দূর কিভাবে আসলেন? এই তো রাত 11:30টায় বেরিয়েছি, এখন এসে পৌঁছালাম। ইদানিং দেখছি মনটা খালি বউ বউ করে, তাই থাকতে পারিনি। এখন তো প্রশ্ন ছাড়া ঘুমিয়ে পড়, তাহলে আমার চুলগুলো একটু টেনে দে, মাথাটা ব্যথা করছে। কিন্তু আপনি কিভাবে আসলেন এখানে? দরজা তো আমি খুলিনি। কথাটা বলে সামিরা একবার দরজার দিকে তাকায়, আরেক দফা অবাক হয়, কারণ দরজা তো লাগানোই আছে। বিচলিত কণ্ঠে আবার প্রশ্ন করলো, কিভাবে ভেতরে আসলেন আপনি? আয়ুষের সোজা উত্তর, তা এত রাতে বুঝি গেট দিয়ে আসবো? তোর মা বাবা আমাকে জুতা পিটনে দেবে বুঝলি। ঠাস করে বলে বসলে 3 বছর কিভাবে দূরে রেখেছ, এখন একদিন পারছো না? শোনো, আমি এদের কিভাবে বোঝাবো যে তখন আর এখনকার সময়টা এক না। এখন আমার যথেষ্ট বউ বাচ্চা নিয়ে চিন্তা করতে হবে, নয়তো আমার স্বপ্নের বাচ্চার বাবা হওয়া, নাতি নাতনি দেখার, এগুলো কিছুই দেখতে পারবো না আর দেরি করলে। ওদিকে দেখলি আফরানকে? ওই শালা তো আমার চেয়েও ফার্স্ট দেখছি। দেখতে তো একদম মনে হয় মেয়ে, কি জিনিস কিছুই বোঝে না, অথচ বউকে নিয়ে তো বেশ। ছি, কি সব বলে যাচ্ছেন তখন থেকে আপনি? চুপ করবেন? সোজা প্রশ্ন করেছি, সঠিকভাবে উত্তর না দিয়ে বিশ্লেষণ শুরু করেছেন দেখছি। কেন, তোর লজ্জা হচ্ছে নাকি? চুপ করবেন আপনি? আমি কি জিজ্ঞেস করেছি, আপনি কি বলছেন? তজল বেলকনির পাশ থেকে একটা উঁচু সিমেন্টের কোঠা আছে না, আই মিন পাইপের মতো আর কি, যেটাকে ইন্টারনেটের লাইনের জন্য তারগুলি টানা হয়, ওটা দিয়েই উঠে পড়লাম। সামিরা অবাকের শীর্ষ পর্যায়ে চলে গেছে। বলছে কি এই লোক? কলা গাছের মতো কুটি ছাড়া আস্ত সোজা পালবে উঠে গিয়েছে এই লোকটা, কিভাবে সম্ভব? মনে প্রশ্নটা মুখে নিয়ে বলল, তা কতবার কোমর ভেঙেছেন বলতে পারবেন? আমার তো মনে হচ্ছে না যে একবারেই উঠে আসতে পারবেন। তা অবশ্য ঠিক ধরেছিস, দুবার পড়ে গিয়ে অলরেডি কোমর না পা জোড়া ব্যথা পেয়েছে, তৃতীয়বার সফল আমি। সামিরা এবার আয়ুষের পায়ের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, সত্য বলছেন? সত্যিই ব্যথা পেয়েছেন? আয়ুষ একটু শব্দ করে হেসে সামিরার এক হাত ধরে হেঁচকা টানে নিজের বক্ষে নিয়ে এসে বলল, মজা করলাম। সামিরার কাছে আজ মনে হয় বিস্ময়ের দিন। সবকিছুতেই অবাকের পর অবাক করে দিচ্ছে লোকটা। এই গত 3 বছরের সবকিছুই যেন ধোঁয়াশা ছিল, সবটা ভুলে যাচ্ছে। বর্তমানের প্রতিটা জিনিসে নিজেকে উপভোগ করছে সামিরা। সামিরাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আয়ুষ অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, এভাবে তাকানোর কি আছে? দেখ সামু, আমি কিন্তু সত্যিই আর দূরে থাকতে পারবো না। কাল অথবা পরশুর মধ্যেই যেন তোকে বাড়িতে দেখি। আর তুই তোর মা বাবাকে নিয়ে কবে মানাবি সেটা তুই জানিস। সামিরা একবার আয়ুষের দিক থেকে চোখ সরিয়ে নেয় লজ্জায়। বুকের ওপর পড়ে থাকা বাম হাতে আয়ুষের টি শার্ট
দুই আঙ্গুলে খুঁড়তে খুঁড়তে মসৃণ আওয়াজে বলল, এভাবে আসতে গেলেন কেন? ফোনে কথা বললেই তো চলতো। সামিরার লজ্জা মিশ্রিত আওয়াজ শুনে আয়ুষ সামিরার দিকে তাকায়। মুখে মৃদু হাসির ছড়াছড়ি লজ্জার আভা পুরো প্রকাশিত হয়েছে, যেটা আয়ুষের আরো বেশি ভালো লাগা সৃষ্টি করেছে। দেখতে ইচ্ছা হয়েছে তাই চলে আসলাম। এখন তো দেখা শেষ, তুই বললে চলেও যেতে পারি, সমস্যা নেই। শুধু রাতের ঘুমটুকু হারাম হবে, এই আর কি। সামিরা কপাল কুঁচকে টি শার্ট আঁকড়ে ধরে আয়ুষের দিকে আবারও তাকায়। দুজোড়া চোখ এক হয়। আয়ুষ আবারও দুষ্টু হেসে সামিরাকে ডান হাতে আরো শক্ত করে পেঁচিয়ে ধরে বলল, যাব? সামিরা কি বলবে জানা নেই, তবে এই মুহূর্তে কেন যেতে দিবে? তাহলে এসেছে কেন? তাছাড়া যেতে যেতে নিশ্চয়ই একদম ভোর হয়ে যাবে, সকালে আবার অফিস আছে, তাহলে ঘুমাবে কখন? চলে গেলে আসলেন কেন? সামিরার উত্তর শুনে মৃদু হেসে বলল, তুই বললেও যাচ্ছি না, ওকে? বউয়ের সাথে ঘুমাতে এসেছি প্রথমবারের মতো। বলতে গেলে আজ আমাদের বাসর রাত বলতে পারিস, কারণ বিয়ের পর প্রথম একসাথে ঘুমানোর মানে তো বাসর রাতই, তাই না? বাট আমি কিন্তু এমন কিছু আজকের জন্যই ভাবছি না, শুধু ঘুমাতে এসেছি। সো তোর ভয় পাওয়ার। এটুকু বলতেই আরিয়া লজ্জায় আড়ষ্ট হয়ে পুরো মুখ বুকে লুকানোর বৃথা চেষ্টা চালিয়ে কামড় বসিয়ে দেয় হঠাৎ করে। আয়ুষ আহ বলে ওঠে। তুই তো দেখছি এক্ষুনি লাভ বার্ড বসানো শুরু করেছিস, আমার থেকেও ফাস্ট দেখছি। ইচ্ছে করে সামিরাকে বারবার লজ্জায় ফেলছে আয়ুষ, কারণ ওই লজ্জা মিশ্রিত চেহারাখানা দেখতে তার ভীষণ ভালো লাগছে। ল্যাম্পের আলোতে যেন আরো প্রখরতম ভালো লাগার সৃষ্টি করছে এই চেহারা। সামিরাকে কথা বলতে না দেখে এবার ভেতরের সবটা দুষ্টুমি ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, আর বলবো না। আমার কিন্তু সত্যিই ঘুম পেয়েছে আর মাথা ব্যথা করছে। সামিরা এবার নিজেকে আয়ুষের কাছ থেকে ছাড়িয়ে মাথায় হাত রাখতে চায়, কিন্তু আয়ুষ বলে উঠল, দরকার নেই, একটু ঘুমাতে পারলে ঠিক হয়ে যাবে, এভাবেই থাক, ওকে? সামিরা কথা বাড়ায় না। আয়ুষের যে মাথা ব্যথার অসুস্থতাটা একটু বেশি সেটা তার জানা। রেস্ট নিলে ঠিক হয়ে যাবে হয়তো সত্যি, তাই এভাবে থাকলো। মিনিট কয়েক পর আয়ুষ এক কাত হয়ে সামিরার দিকে ফিরে চট করে কপালে একবার ঠোঁট ছুঁয়ে আবার চোখ বন্ধ করে সামিরাকে একদম নিজের বক্ষের সাথে মিশিয়ে নেয়। সামিরার পুরো চেহারাখানা আয়ুষের বুকে। চুলগুলো কালো হয়ে আছে, কিছু চুল আয়ুষের ঘাড়েও স্পর্শ করেছে। কিছুক্ষণ পর ঘুম ঘুম চোখে বলল, কিসমি। সামিরা তো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, এমন করে চেপে আছে আয়ুষ। এটা কি উনি বুঝতে পারছে না তার উপর কি সব বলছে? বেশি ভাবিস না, শুধু বলেছি যেভাবে আছিস ওখানেই একবার কিস কর, বেশ এতটুকুই, আর কিছু বলবো না। সামিরা আয়ুষের পিঠ টি শার্ট খামচে ধরে আছে কখন থেকে। আয়ুষের এই কথাটা শুনে আরো শক্ত করলো নিজের হাতখানা। ফার্স্ট। সামিরা আর কিছু ভাবলো না, বরং তার ঠোঁট এমনিতেও আয়ুষের বুক ছুঁয়ে আছে টি শার্টের ওপর। সামিরা অবস্থা বুঝে আয়ুষ নিজের গলার থেকে টি শার্টটি একটু টেনে নিচে ধরে বক্ষপাদর্শ উন্মুক্ত করে বলল, সামিরাও ভাবলেশহীন ভাবে ঠোঁট ছোঁয়ায়। আয়ুষ মৃদু হেসে টি শার্ট ছেড়ে আবারও জড়িয়ে নেয় সামিরাকে। সকাল 10টা কি 10:30টার দিকে শিকদার বাড়ির গেট পেরিয়ে একজন ডেলিভারি বয় মাস্ক পরে উপস্থিত হয়ে কলিং বেল বাজায়। ঠিক 2 থেকে 3 মিনিট পর দরজা খোলে সামিরা। সামিরা, শিকদার নামে কে আছেন বাড়িতে? কেন, আপনি ঠিক কাকে যাচ্ছেন? কেউ কিছু অর্ডার করেছে নাকি? জি না, তবে একজন অল্প বয়স্ক ছেলে এই পার্সেলটা পাঠিয়েছেন, তার নামে আপনি তাকে ডাকুন। সামিরা কিছুটা অবাক হয়ে একটু ভাবতেই মৃদু হাসে, নিশ্চয়ই উনি কিছু পাঠিয়েছেন। আমি সামিরা। আচ্ছা। লোকটা পার্সেলটা সামিরার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি আসছি। সামিরা কথা না বাড়িয়ে দরজা আটকে দিয়ে চারদিকে একবার তাকিয়ে মুচকি হেসে ওপরে চলে যায়। ভেতরে ছোট একটা বক্স। সামিরা সেটা আস্তে করে খুলতেই দেখতে পায় একদম ছোট্ট একটা কাচের বোতলে
কাগজের টুকরোর সাথে পাশে দুটো লাল গোলাপ। সামিরা আবারও লজ্জাবনত হয়। পাশ থেকে ছোট একটা গোলাপ হাতে নিয়ে কাচের বোতল থেকে চিরকুটটা তুলে পড়তে শুরু করে। আমার প্রাণপ্রিয় স্বপ্নচারণী, এতগুলো দিন মিস করেছিলাম খুব তোমায়। কত চেষ্টা করেছি কথা বলতে, কিন্তু সাহস হয়নি। তবে অন্য পুরুষ তোমাকে স্পর্শ করবে এটা মানতে পারছি না। আমি তোমার সাথে মিট করতে চাই, প্লিজ জলদি চলে এসো। অপেক্ষায় রইলাম, জলদি আসবে, ওকে? হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। ইতি, তোমার ব্যক্তিগত মানুষ। সবটাই ঠিক ছিল, কিন্তু মাঝের কথাটা সামিরার একটু বিরক্ত লেগেছে। এদিকে সবাই এতক্ষণ তানভীর আর আরিয়ার কথাগুলো শুনছিল। তারা হালকা গুজব হলেও শুনেছে স্যার বিয়ে করেছে। তবে কি এই সেই সুন্দরী রূপবতী তরুণী? প্রকাশ না করে নিজেদের মনের মধ্যে প্রশ্নটা বিদ্ধ রাখে। মিনিট কয়েক পর আরিয়াকে আকস্মিক অন্যমনস্ক হয়ে ওপর থেকে নামতে দেখে তানভীর এগিয়ে বলল, কিছু হয়েছে? স্যার বিজি আছেন খুব, নাকি কথা শেষ? আরিয়া কোনো উত্তর করলো না। আখি পল্লব লাল হয়ে আছে আরিয়ার। তানভীরের দিকে তাকালো না একটিবার, সোজা নেমে নিজের মতোই হাঁটতে লাগলো। তানভীর একবার সন্দেহ দৃষ্টি যে উপরের দিকে তাকিয়ে আবার আরিয়ার পেছনে এসে কোমল গলায় জিজ্ঞেস করলো, ম্যাম কিছু হয়েছে? ভেতরে যাননি? স্যার কিছু বলেছে? আরিয়া একবার মাথা ঘুরিয়ে তানভীরের দিকে তাচ্ছিলের দৃষ্টিতে তাকিয়ে দুদিকে মাথা দুলিয়ে আবার সামনে ফিরে চোখ জোড়া মুছে নিয়ে এবার দ্রুত পায়ে অফিস থেকে বের হয়ে গেল। তানভীর কি বিষয়টা হয়েছে বোঝার চেষ্টা করলো, কিন্তু মাথায় ঢুকলো না। তবে আরিয়াকে দেখে বোঝা যাচ্ছে ভেতরটা চৌচির হয়ে আছে। মিনিট কয়েক পর হঠাৎ মাথায় আসে কিভাবে যাবে ভাবি। গাড়ি তো পাঠিয়ে দিয়েছে মনে হয়, তখন তো দেখেনি। কথাটা ভাবতে নিজের কপালের ভবিষ্যতের কল্পনা মুহূর্তেই মস্তিষ্ক জানান দেয়। আফরান স্যার জানতে পারলে কি হবে? কথাটা ভাবতেই কলিজা শুকিয়ে যায়। দৌড়ে আবার বাহিরে যায়। চারিদিকে চোখ বুলায়, কিন্তু আশেপাশে আরিয়ার দেখা মিলল না। এদিকে ওদিকে কয়েকবার রাউন্ড করা হয়ে গেছে তানভীরের, কিন্তু কোথাও নেই। এবার সত্যি জান নিয়ে ভয় খেলা শুরু হয় তানভীরের ভেতরে। তাই আর সময় না নিয়ে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। রেস্টুরেন্টের ঠিক সামনে বরাবর ছোট পার্স হাতে দাঁড়িয়ে আছে অল্প বয়সী তরুণী। পরনে গর্জিয়াস ফুল হাতার অ্যাশ কালারের জামা, চোখে মুখে লজ্জার ছাপ স্পষ্ট, কিন্তু এই রোদে মেকআপ মনে হয় নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। কপালে বিন্দু ঘাম জমে আছে। ছোট পার্সটি ঠিক কপাল বরাবর উঠিয়ে চারদিকে একবার চোখ বুলায়। এখনো আসছে না কেন? কত কষ্ট করে ম্যানেজ করে এসেছে মাকে প্রেমার সাথে দেখা করবে বলে। যদিও সত্যটা বললেও হয়তো, কিন্তু আয়ুষকে লজ্জায় ফেলতে মন মানেনি, তাই মিথ্যাটা বলতে হয়েছে সামিরার। কয়েকবার কল করবে ভেবেও লজ্জার কারণে কল দেওয়ার সাহস হয়নি। একটু লেট হচ্ছে, হয়তো কাজে আটকে গিয়েছে, তাই অপেক্ষা করতে লাগলো কোনো অভিযোগ না দিয়ে। কয়েক মিনিট পরে কেউ কানের কাছে এসে বলে উঠল, হাই সুইটি, কেমন আছো? সামিরা কেঁপে উঠে দুপাশ সামনে চলে গিয়ে পেছনে ঘুরে তাকায়। কলিজাটা এখনো হঠাৎ ভয়ের কারণে কাঁপছে। এমন রাস্তায় অজানা অচেনা কণ্ঠ কানের কাছে শুনতে পেলে কোন মেয়ে ভয় পাবে না? কিন্তু সেদিকে তাকিয়ে লোকটাকে আর অচেনা মনে হলো না, পরিচিত চেহারা। বিয়ের পর আরো কয়েক মাস আগেও দেখেছিল তাকে ভার্সিটির সামনে। হ্যাঁ, সামনে দাঁড়িয়ে আছে আবির নামক ছেলেটি, যার সাথে সামিরার বিয়ে হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে এসে বিয়ে বাড়ি থেকে অপমানিত হয়ে ফিরে যেতে হয়েছিল বিয়ে শেষ না করেই। আপনি এখানে? লোকটা বাঁকা হেসে সোজা হয়ে দাঁড়িয়ে সামিরার কাছে আসতে আসতে বলল, অবাক হচ্ছ যে বেবি? চিনতে অসুবিধা হয়নি তো? কিন্তু আপনি এখানে আমাকে দেখলেন কিভাবে? বেবি, তুমি সব ভুলে গিয়ে নিজেকে তার মাঝে খুঁজে বেড়াতে পারো, বাট আমি কখনো তোমাকে ভুলার নয়, জানো তো? সেদিনের অপমানটা এখনো গায়ে জ্বালা দিচ্ছে। তবুও সব মানিয়ে নিয়ে ভেবেছিলাম তোমার আর ওই আয়েশ বেটার ডিভোর্স হলেই তোমার বাবাকে ফোর্স করলো, বাট এখন দেখছি সব ঘুরে গেল, তাই ভাবলাম। এটুকু বলে আবির দুদিকে মাথা ঘুরিয়ে আবার ঠোঁট বাঁকায়। এক হাতে শার্টের ভেতরে ঠিক কোমরের কাছে নিজের হাত নেয়। এই বুঝি কোনো অস্ত্র বের করবে? সামিরা বার কয়েক ঢোক গিলে প্রশ্ন করলো, কি করছেন? সত্যি করে বলুন, কি করবেন আপনি?
আর আপনি এত সব কিভাবে জানেন? আমাদের সম্পর্ক কেমন হচ্ছে, কেমন হবে? আবির কোনো উত্তর না দিয়ে ঠিক প্যান্টের ভেতরে গুজে থাকা কিছু একটা বের করতে যায়, কিন্তু সে সময় হয়ে উঠতে পারেনি। তার আগেই হাতের ফোনটিতেই রিং বেজে ওঠে। বিরক্ত নিয়ে নাম্বারটা দেখে নিয়ে আতঙ্কিত গলায় বলতে লাগলো, হ্যাঁ স্যার বলুন। ওপাশ থেকে কি বলল সামিরা বোঝার সাধ্য হলো না। আবির আবার বলল, কিন্তু স্যার আমি তো এখন। এটুকু বলতেই কল কেটে যায়। রাগে ফুঁসছে আবির ভীষণভাবে। সামিরাকে উদ্দেশ্য করে বলল, আজ না হয় বেঁচে গেলে, আবার ঠিক তোমাকে আমার কাছেই আসতে হবে, শুধু অপেক্ষা করো একটু। কথাটা বলে আবির সামিরাকে এখানে ফেলেই খুব দ্রুত সামনের দিকে হাঁটতে থাকে। কিছুটা দৌড়ে চলে যায়। সামিরা ভয়ে কাঁপছে এখনো। কি করবে তার জানা নেই। বুঝে গেছে এই লোকটা তাকে ছলনা করে এখানে নিয়ে এসেছে, কিন্তু এমন পাগলামি কেন করছে লোকটা? কি করতে চায়? আচ্ছা, তাকে জোর করে তুলে নিয়ে যেতে আসেনি তো আবার, নাকি কিডন্যাপ? কথাটা ভাবতে মুহূর্তে যেন মাথার ভেতরে ভোবো শুরু করে দেয়। আরিয়া এক মনে চোখে জল ফেলে অস্বাভাবিকভাবে পাকা রাস্তার পাশ দিয়ে হেঁটে চলছে। আজ সত্যি নিজেকে কন্ট্রোললেস মনে হচ্ছে। সব সময় তো ওই নির্মম নির্দয় লোকটাকেই কন্ট্রোললেস ভেবে এসেছে। আমি তো খুব ভালো করেই জানতাম যে লোকটা কন্ট্রোললেস হয়ে গেলে সাইকো আচরণ করে। সেটা জানার পরেও বেক করাটা ছিল আমার জন্য বোকামি। কেন তার মুখোশের আড়ালের হালকা ভালো ব্যবহারটুকু দেখে নিজেকে সংযত করতে পারিনি? আজ মায়ের এই অবস্থার জন্য কে দায়ী? উনি? আমি নিজেই। না, ওনার জীবনে দ্বিতীয়বারের জন্য আসতাম, আর না বিয়ের ব্যাপারে বাড়াবাড়ি করতাম, আর না এত পাষাণ্ডময় খেলায় মেতে উঠতাম। বুক চিরে যাচ্ছে, স্রোতের মতো ঢেউ খেলে উথাল পাথাল করে যাচ্ছে ভেতরটায়। কেমন যেন মনে হচ্ছে পুরে ছারখার হয়ে যাচ্ছে হৃদয়টা। হাত পা অবশ হয়ে আছে, এক্ষুনি বোধহয় সেন্সলেস হয়ে পড়বে। আরিয়ার ঠিক যতবার মাথায় আসছে মায়ের সেদিনে ফ্লোরে পড়ে ছটফট করার দৃশ্যটি, ততবার পাশাপাশি ওই লোকটার প্রতিটা থ্রেড যুক্ত কথা কানে ভেসে আসছে। প্রতিটা মানুষের ভালো চেহারার আড়ালে পশুত্বতা লুকিয়ে আছে এখন মনে হচ্ছে। প্রতিটা কথা এখন সত্য মনে হচ্ছে। যাকে একটুখানি ভালো মনে করে সেই যেন অন্য রূপ ধরা দেয়। চোখের জল বুক ভাসিয়ে দিচ্ছে আরিয়ার। তখন উপরে গিয়ে আফরানের রুমের দরজাটা খুলে ভেতরে প্রবেশ করার আগ মুহূর্তে আয়ুষের কথাটা কর্নেল হতেই আরিয়ার ভেতরটা কেঁপে ওঠে। ভেতরে ঢোকার আর সাহস পায় না, পা দুটো থেমে যায়। শুধুমাত্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সবটা শুনে যাচ্ছিল। কিন্তু এতটাও ধৈর্য হয়নি যে যেটুকু শুনেছে সেটুকু শুনেই জায়গা ছাড়ে। সবটা যেন গুলিয়ে যাচ্ছিল। মন প্রাণ জুড়ে যাকে সমুন্নত করেছে তার নামটা মনে হলে নাকি আজ তীব্র ঘৃণায় নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে। অথচ সেই মানুষটাকে ঠিক সকাল অবধি পাগলের মতো ভালোবেসে গিয়েছিল। আচ্ছা, উনি কি পারতেন না অন্তত আমার জন্য নিজেকে সবকিছুতেই মানিয়ে নিতে? উনি কি সরল মনে আমাকে নিয়ে স্বাভাবিকভাবে চলতে পারতেন না? আমি কি কোথাও হারিয়ে যাচ্ছিলাম, ওনাকে ছেড়ে চলে যাচ্ছিলাম না তো? তাহলে এমন আচরণ কেন করেন? এটাকে ভালোবাসা কিভাবে বলে? এটা তো ওই লোকটার অভিশপ্ত চরিত্রের পূর্ব প্রমাণ মনে হচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে আরিয়া উন্মাদ প্রায় অবস্থায় হাঁটছে। কোথায় আছে হয়তো নিজেও জানে না। মুহূর্তে মাথায় আরেকটি ভাবনা এসে মস্তিষ্কে জানান দেয়, আচ্ছা, আমি যদি না থাকি তখন তো কাউকে আমার জন্য এত সব সহ্য করতে হবে না, তাই না? কথাটা ভাবতেই ঠোঁটের কোণে হালকা বেপরোয়া হাসি জমা হয়। একবার চারদিকটায় তাকিয়ে নেয়। রাস্তার পাশে চারদিকে মানুষ তার নিজের মতো চলে যাচ্ছে আসছে। পাকা রোডে বড় বড় গাড়িগুলো তার নিজ গতিতে চলছে। হ্যাঁ, আজ এখানেই জীবনটা ত্যাগ করবে সে। এটা ভেবেই দু কদম এগিয়ে সাইড রাস্তা থেকে নিচে নামতেই আরেক ভাবনা মাথায় ঘেরাও করে। কিছুটা ভয় এসে বুকে বেঁধে। আচ্ছা, এটা কি এতই সহজ হবে? আমি না থাকলে উনি শান্ত হয়ে যাবে, নাকি এর চেয়ে উগ্র পরিস্থিতির সৃষ্টি করবেন? কথাটা ভাবতে পা জোড়া আবার পেছনে নিয়ে আগের জায়গায় উঠে দাঁড়ায়। কি করবে তার জানা নেই। তবে আর না ওই পাগল লোকটার সাথে থাকবে না সে, আর না তার মা বাবাকে এসবে জড়াবে। কিন্তু উনি কি আমায় ছাড়া থাকতে পারবেন? আমাকে নিয়েই তো ওনার এই পাগলামি সব, তাই না? পারবে না তো সহ্য করতে। ওনার কষ্ট হবে খুব।
ওনাকে বোঝার মতো তো কেউ নেই। ওনার সবটুকু জুড়ে যে শুধু একটি নামেই বিরাজমান। আরিয়া এই মুহূর্তে দুটানার মাঝে আছে, কি করবে মাথায় কিছুই যেন ঢুকছে না। মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে, সবকিছু জমে গিয়েছে। যদি থাকতে হয় এমন জেনেই লোকটার সাথেই থাকতে হবে, নয়তো অন্য অপশন বেছে নেওয়ার কোনো সুযোগ আছে নাকি? কারো না কারো ক্ষতিগ্রস্ত রক্তাক্ত আজ না হয় কাল, নয়তো সারা জীবন চলতেই থাকবে। কিন্তু এটা সহ্য করার ক্ষমতা যে তার নেই। এসব ভাবার মাঝে আচমকা কেউ পাশ থেকে শক্ত হাতে আরিয়াকে সজোরে ধাক্কা দিয়ে চলন্ত গাড়ির রাস্তায় ফেলে দেয়। আরিয়া বুঝে উঠতে পারেনি কিছু, তবে সঙ্গে সঙ্গে সেই মানুষটির হাতখানা ধরে নিজেকে বাঁচাতে চেয়েছে, যে মানুষটি তাকে এই মুহূর্তে মেরে ফেলার উদ্দেশ্যে ফেলে দিয়েছে। চেঁচিয়ে ওঠার মতো যেন পরিস্থিতি ছিল না, শুধু নিজেকে অচেতন মনে করে কি হয়েছে বোঝার চেষ্টা চালাতে চায়, যেটার সময়টাও পায়নি। তার আগেই সাদা রঙের একটি হাইএক্স কার তার উপর চালিয়ে কোথায় মুহূর্তেই হারিয়ে গেল। আকস্মিক বিষয়টা আশপাশের কেউ যেন খেয়ালই করেনি। পেছনের সবগুলো গাড়ি এই মুহূর্তে ব্রেক চেপে আছে। আশপাশের লোকজন দেখা মাত্রই দৌড়ে গিয়েছে সেখানে, যেখানে পড়ে আছে একটি অল্প বয়সী তরুণী রক্তাক্ত অবস্থায়। পুরো শরীরে রক্তে লাল রঞ্জিত, হলুদ ফর্সা চেহারাটায় এই রক্তগুলো সত্যি বেমানান হয়ে আছে। শুধু স্পষ্টভাবে দেখা যাচ্ছে ঘন কালো চোখের পাপড়িগুলো নিভু নিভু অবস্থায়। বাম হাতটি এখনো বাড়িয়ে আছে, মনে হচ্ছে কারো হাত ধরে বাঁচার ইচ্ছে এখনো তার মধ্যে আছে। চারদিকে লোকজনের শোরগোল ভেসে আসছে, কজন মহিলার আফসোসের বাণী ধ্বনিত হচ্ছে। আয় আল্লাহ, এটা কি হয়ে গেল? এইটুকু মেয়েটা এভাবে নিজের জীবনটা দিয়ে দিল। বর্তমানে পরিবারগুলো সত্যি অনৈতিক হয়ে পড়ে চাপ সৃষ্টি করে সন্তানদের উপর, কিন্তু তাই বলে নিজের সন্তানটা কোথায় যাচ্ছে না যাচ্ছে এসব খেয়াল ও করবে না। এত ভিড়ের মাঝে তানভীর দূর থেকে দৌড়ে কোন রকম আরিয়ার পাশে উপর হয়ে বসে। তানভীর একটু আগের ঘটনা সবটাই খেয়াল করেছে। আরিয়াকে কিছুক্ষণ আগেই গাড়ি থেকে দেখতে পেয়ে এভাবে উদাসীন হয়ে হাঁটতে দেখে গাড়ি নিয়ে এদিকেই আসছিল, কিন্তু হঠাৎ পাশ থেকে ওই আবির নামের ছেলেটা এমন একটা কাজ করে বসবে সেটা তো জানা ছিল না। স্যার তো বলেছিল সামিরা ম্যাম কিংবা আয়ুষ স্যারের সাথে এর সমস্যা, আর কার্তিকের সাথে স্যারের শত্রুতা তবে ওই গাড়িতে নিশ্চিত ওই কার্তিক ছিল। আবির এই কার্তিকের সাথে কখন হাত মেলালো সেটা তো স্যার বলেনি। তানভীরের 1 মিনিটও লাগেনি এর হিসাব মিলাতে, কিন্তু অ্যাক্সিডেন্টটা হতেই সব জায়গায় জেনে পড়ে যায়, তাই গাড়ি ওখানে রেখেই চলে আসে। আরিয়া তানভীরের দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু মুখ থেকে একটা শব্দ বের হচ্ছে না। পাশ থেকে একজন বলল, আপনার কিছু হয় নাকি? বোন হয়? এভাবে কিভাবে আপনারা একা ছেড়ে দিতে পারেন? কি করেছেন আপনারা যে মেয়েটা নিজেই আত্মহত্যার পথ বেছে নিল? তানভীর কথা বাড়ায় না, হাতের ফোনটা নিয়ে প্রথমে অ্যাম্বুলেন্সে ফোন দিল, তারপর আফরানকে কল দিয়ে কি বলবে তার এটুকু জানা নেই, তবে খুব বিচলিত গলায় বলল, স্যার, ভাবি। এটুকু বলে আরো কয়েকবার শ্বাস ফেলে আবারও বলল, স্যার, আমি কফি হাউসের পেছনে মেন রোডে আছি, প্লিজ আপনি। ওপাশ থেকে আওয়াজ আসতে তানভীর কেঁপে ওঠে। আফরানের কাছে এই খবর আরো আগেই চলে গিয়েছে, কিভাবে সম্ভব? মিনিট 5 হবে হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছে। তানভীর কিছু বলবে তার আগেই কল কেটে গিয়েছে। আর সময় নিল না তানভীর। অ্যাম্বুলেন্স আসতে অনেক সময়, আর আফরান আসতে কমপক্ষে আরো 10 থেকে 15 মিনিট তো লাগবেই। তাই আর না ভেবেই আরিয়াকে কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে নিজের গাড়িতে বসায়। ততক্ষণে আরিয়া জ্ঞান হারিয়েছে। তানভীরের সাদা কোটখানা রক্তে লাল মিশ্রিত হয়ে 8খানা হয়ে আছে। আজ সত্যিই তানভীরের নিজের কাছে খারাপ লাগছে, ভিন্ন রকম। যেখানে স্যার কিভাবে সহ্য করবে, কি হতে চলেছে আগামীতে। তানভীরের পাশ থেকে বারবার আরিয়ার চেহারা তাকাচ্ছে, শ্বাস পড়ছে কিনা বারবার চেক করে যাচ্ছে। এইটুকু শরীর থেকে এত রক্তপাত হয়ে যাচ্ছে, বাঁচবে তো? তানভীরের মনে হয় প্রশ্নটা বারবার দোলা দিচ্ছে। হসপিটালের ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে ভর্তি আছে আরিয়া। অবশ্য অ্যাক্সিডেন্ট কেস বলে ডক্টর প্রথমে ভর্তি করাতে চায়নি, কিন্তু তানভীর নিজের পরিচয়টা ক্লিয়ার করে দেওয়াতে ডক্টর ভয়ে বাধ্য হয়েছে নিতে। আফরানকে হসপিটালের নামটা বলার জন্য কল দেয় বার কয়েক, কিন্তু আফরান কলটাও ধরেনি। তাই ভেবেছে হয়তো স্যারের জানা হয়ে গেছে এতক্ষণে।
ফর্ম পূরণ করে ঠিক ভাইয়ের জায়গাতে নিজের সাইনটা বসায় তানভীর। আজ মনে হচ্ছে যেন সত্যি আরিয়ার ভাই সে। সবটা দায়িত্ব তার ওপর। আরিয়াকে বাঁচাতে হবেই, নয়তো এই সিগনেচারটুকু বৃথা যাবে। তানভীর বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। হঠাৎ মনে হলো একবার বাড়িতে জানানো উচিত সবাইকে, তাই আয়ুষের নাম্বারটায় ফোন করলো, কিন্তু রিং হয়েই গেল, রিসিভ করলো না। হয়তো বিজি আছে, তাই জাফর সাহেবের নাম্বারে কল দিল, সেটাও রিং হলো ঠিক, কিন্তু রিসিভ হলো না। বার কয়েক রিং হওয়ার পরেও কেউ কল ধরলো না। ভেতরে এখন আবার আরেক রকম খটকা কাজ করলো। কার্তিক আবার বাড়ি অব্দি চলে যায়নি তো? ও শিট। কথাটা ভাবতেই কাউকে কল দিয়ে বলল জলদি চৌধুরী বাড়িতে গিয়ে একবার দেখতে সব ঠিক আছে কিনা। পুরো হাত পায়ে রক্তে ছুপ হয়ে আছে। মাথার ছোট চুলগুলো এলো দেশে পরিণত হয়েছে এতক্ষণ। একটু ক্লান্ত হয়ে সোফার উপর পায়ের উপর পা তুলে বসলো আফরান। সামনেই ব্ল্যাক লেদার জ্যাকেট পরিহিত 6টা লাশ ফ্লোরে পড়ে আছে। জায়গাটা আর কোথাও না, চৌধুরী বাড়ির হলরুমে। কার্তিক তার ছেলেপুলে পাঠিয়েছিল। পুরো ফ্যামিলিটা যেন রক্তে বিভোর করে দিয়ে রক্ত সহ ছবিগুলো তার কাছে পাঠায়। আফরানকে আরিয়ার খবরটা কার্তিককে দিয়েছিল। খবর পাওয়া মাত্রই সে মুহূর্তে হন্তদন্ত হয়ে বের হয়ে গিয়েছিল, কিন্তু তানভীরের কল পাওয়ার পরই আফরানের বিচক্ষণ বুদ্ধি মাথায় জেগে বসলো। কার্তিক আরিয়ার কথা নিজে জানিয়েছে, এর মানেই ঠিক উল্টো হবে, যেন সে হসপিটালে যায় আর ওদিকে বাড়িতে নিশ্চিত ঢুকে পড়বে। আফরান তো একটু আগেই সিদ্ধান্ত নিয়েছিল আজকালকের মধ্যে ওই কার্তিকের দেশে আসার স্বাদ মিটিয়ে দেবে, কিন্তু এই কার্তিক তো আগেই নিজের প্ল্যান সাকসেস চাচ্ছে। কথাটা ভাবতেই গাড়ির সিটে এক হাতে বাড়ি মেরে গাড়ি ঘুরে নিজের বাড়ির দিকে। তানভীর যে দিকটা বুঝে নেবে সেটা তার জানা আছে। যেমন ভাবা তেমন কাজ। গাড়ি ফুল স্পিডে বাড়িয়ে বাড়িতে আধ ঘন্টার মাঝে পৌঁছে যায়। গিয়ে মনে হয় সামান্য হলেও দেরি করে ফেলেছে। জাফর সাহেবের, আয়ুষ, এমনকি খলিল সহ বাড়ির প্রত্যেকটা সার্ভেন্টকেও আটকে রেখেছে। একজন সার্ভেন্ট সহ গেটের দারোয়ানকে প্রাণে মেরে দিয়েছে। হয়তো আরেকটু দেরি করলে এর চেয়ে বেশ কিছু হয়ে যেত। চুপচাপ এসে কথা না বলে নিজের পকেট থেকে ছোট ছুরিটা নিয়ে আস্তে করে এগিয়ে গিয়ে জাফর সাহেবের সামনে দাঁড়িয়ে বলল, শরীর থেকে হাত সরা। কোথা থেকে এসে পড়লি? ওইদিকে তোর তো প্রেয়সীর অবস্থা প্রায় শেষ। এতক্ষণে নিশ্চিত প্রাণটা উপরে চলে গেছে। তা আমরা তো জানতাম ফ্যামিলি থেকেও তোর ওটার দুর্বলতা বেশি, নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর? আর একটা শব্দ বেরোতে দিল মুখ থেকে। সোজা হাতের ছুরিটা নিয়ে লোকটার গলায় আট টানে। মুহূর্তে কণ্ঠনালী কেটে রক্ত বেরিয়ে যায় নিচে। নিঃশ্বাসটা যেতেও যেন মিনিট সময় নিল না, হেলে পড়ে নিচে। জাফর সাহেব সব সময়ের মতোই শান্ত স্বভাবের, তবে কিছুক্ষণ আগে মনে হচ্ছিল যেন জীবনটা হারিয়ে ফেলবে, তাই বেশ ভয় পেয়েছিল। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে লোকগুলোর হাতে মৃত্যু হওয়াই ভালো ছিল। এমন সন্তানের বাবা পরিচয় দেওয়ার চেয়ে না থাকাই ভালো। হয়তো শরীর থরথর করে কাঁপছে সবার মৃত্যুর ভয়ে, নয়তো আফরানের নিজ হাতে লোকগুলোকে কিভাবে একের পর এক মেরে যাচ্ছে সেটাও এখানের সবাই চোখ খুলে দেখে যাচ্ছে। সবাই জানে আফরান এসবে অভ্যস্ত, কিন্তু সেটা যে কিভাবে কোনো দ্বিধা ছাড়াই এভাবে মানুষ মারতে পারে জানা ছিল না। 6টা খুন করে প্রায় ক্লান্ত হয়ে সোফায় বসে। নিজের হাতেও আঘাত লেগেছে। কার্তিকের পাঠানো আর একটা লোকও বেঁচে নেই। আয়ুষ দৌড়ে এগিয়ে এসে প্রথমে আফরানের কেটে যাওয়া হাতটা ছুঁতে চায়, কিন্তু আফরান হাত সরিয়ে নিয়ে দাঁড়িয়ে যায়। তার এখন কিছুতেই রেস্ট নেওয়ার সময় নয়, তাই আবারও গাড়ি থেকে বের হয়ে যেতে নেয়। পেছন থেকে জাফর সাহেবের কথায় দাঁড়িয়ে যায়। দেখলে তো হয়েছে, আর কত? আজ আমাদের অবস্থার জন্য দায়ী কে? কার সাথে শত্রুতা এদের? আমাদের কারো তো এমন কোনো পার্সোনাল শত্রু নেই। এসব তোমার বিরোধী লোক, তাই না? আর তখন ছেলেটা কি বললো? আরিয়া মামুনির কি হয়েছে সত্যি করে বলো তো? মেরে দিয়েছে? কিন্তু ও তো তোমার কাছে গিয়েছিল সকালে, তাই না? আফরান একটু অবাক হয়ে ঘুরে তাকায়। জাফর সাহেব তার কথা চালিয়ে গেল। মেয়েটা কতটা শখ করে তোমার কাছে গিয়েছিল, সে কোথায়? তুমি একা ফিরলে কেন? অবশ্যই তাকে কিছু করেছে এরা। তখন তো এটাই বললো, তাই না? এই সব কিছুর জন্য কে দায়ী? আর কত হাত চালাবে? কতজনকে এমন করে থামাবে? যত দিন এগোবে জীবনের সমস্যাটা বাড়তেই থাকবে। তুমি কি ততদিন অবধি মানুষগুলোকে এভাবে খুন করতে থাকবে? মেয়েটার জানটুকু কতদিন রক্ষা করতে পারবে? তোমার জন্যই তো বারবার কাল হয়ে আসছে তার জীবনটা। এইটুকু বুঝতে তোমার এত সময় কেন লাগছে?
এবার অন্তত সারো এসব। আজ যদি আমার মামুনির সত্যিই কিছু হয়ে যায় তবে নিজেকে বাদ দিলাম। তোমার অবস্থাটা আমি কল্পনা করছি আফরান। আমার জন্য নয়, তোমার জন্য হলেও এসব ছাড়তে পারো না? মেয়েটাকে একটু শান্তিতে বাঁচতে দেবে না? দয়া করে একটু তো বোঝো আফরান। আফরান মুখ ফিরিয়ে নিয়ে যেতে যেতে বলল, আই আন্ডারস্ট্যান্ড, আজকের পরে ভেবে দেখবো, বাট আজকের জন্য। এটুকু বলে থেমে যায় আফরান। তানভীরের পাঠানো লোকটা এসে বাড়ি ভর্তি খুন দেখে বুঝতে সময় নিল না কি হয়েছে এখানে, তাই আরো কয়েকজন ডেকে নিয়ে লাশগুলো সরিয়ে বাড়ি পরিষ্কার করে দিয়েছে। আরিয়ার খবরটাও জানিয়েছে। খবর জানা মাত্র কেউ 1 মিনিটও দেরি করলো না, জলদি করে গাড়ি নিয়ে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। এত পরিমাণ রক্ত শরীর থেকে বের হয়ে গিয়েছে যে 2-3 ব্যাগ রক্ত এখনো অবধি লেগেছে। সামিরা প্রেমা সহ এখানে উপস্থিত হয়েছে সবার সাথে। বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করে যাচ্ছে। ডক্টর কতবার বের হচ্ছে ততবার নানা প্রশ্ন করছে এক একজন। কিন্তু সবচেয়ে আশ্চর্য করছে যে বিষয়টা, সেটা হলো আফরান এখনো একটিবারের জন্য কল দেয়নি হসপিটালে। আসা তো দূরের কথা, আমাদের সমাজে এমন কিছু লোক থাকে যারা সবার চেয়ে ভিন্ন। আসলে এদেরকে মানুষের কাতারে দাঁড় করাতে অনেকটা ভাবতে হয়। মুসলিম কিংবা অমুসলিম বা নাস্তিক, মোট কথা সব রকমের মানুষের মাঝেই আরো কিছু ভিন্ন মানুষ থাকে, বিকৃত মস্তিষ্কের, যারা স্বাভাবিক আচরণ করে না, যাদের পেশা অথবা লোভ শুধুমাত্র তাদের মস্তিষ্কটাকে এমনভাবে ঘায়েল থাকে যা তারা সাধারণ খাদ্যে স্বাদ উপভোগ করে না। মানুষের গোশতেই তাদের রুহের শান্তি মেলে। এই মুহূর্তে আফরানের ঠিক ডান পাশে বসে আছে বিকৃত মস্তিষ্কের একজন অদম্য মানুষ। তার হাত পা দুটো বেঁধে রাখা হয়েছে, লোভনীয় দৃষ্টি ফেলে রেখেছে কড়াইতে, মাংস কষা হচ্ছে সেটাই। আফরান হাতের ছুরিটা নিয়ে তৃতীয়বারের মতো কার্তিকের পায়ের ওপরের অংশটাতে আবারও ছুরি ফলা বসিয়ে কিছু অংশ কেটে ফেলতেই পাশ থেকে কেউ একজন সেটা একবার পানিতে ধুয়ে আবারও আফরানের সামনে রাখে। আফরান সেটা হাতের ছুরিটা দিয়ে একসাথে কুচি কুচি করতে থাকে। শেষ হতেই সেটা কড়াইতে রান্নার জন্য দেওয়া হচ্ছে। কার্তিক প্রায় ঘন্টাখানেক আগে জ্ঞান হারায়, এখনো জ্ঞান ফেরার নামগন্ধ নেই। মুখে হাসি জমা রেখে আবার বাম পাশে আবিরের দিকে তাকায়। আফরানকে এই মুহূর্তে দেখে বোঝার উপায় নেই, তবে সে যে কতটা উন্মাদ হয়ে আছে এর প্রমাণ আবারও দিচ্ছে। তানভীর পাশেই বড় বড় চোখে ভীত হয়ে তাকিয়ে আছে। তবে আফরানের অবস্থাটা সে বুঝছে, যার হাত থেকে সামান্য রক্তপাত হওয়ার কারণে দুজন মানুষকে তিলে তিলে দিনের পর দিন এভাবে কষ্ট দিয়ে মারতে পারে, সেখানে আস্ত এরা দুজন সাহসা ডিরেক্ট মেরে ফেলার সীমা অবধি চলে গিয়েছে। এখন তো নিশ্চিত না আরিয়া বাঁচবে কিনা, তাহলে এদের ফলটা এরা ভোগ করছে, এটাই হওয়ার ছিল। কিন্তু এই সময়ের মধ্যে এই লোকটাকে কোথা থেকে ধরে নিয়ে এসেছে সেটাই তানভীরের অজানা। ছি, কিভাবে তাকিয়ে আছে ওই কড়াইতে, দেখলেই তানভীরের বমি পাচ্ছে। কথাটা ভেবেই নাক সিটকায় তানভীর। দুহাতে মুখের ওপর ধরে রেখেছে। বাংলোটা একদম গোরস্থানে পরিণত হয়ে গিয়েছে, বাজে গন্ধ চারদিকে। তানভীরের অবস্থা আফরান খেয়াল করে বলল, আমার বউয়ের কি অবস্থা এখন? ডক্টরকে ফোন কর ফাস্ট, যদি কিছু হয়ে যায় নিজের অবস্থানটা বুঝে নে। আমার অফিসে আমার বউ আমাকে দেখতে এসেছে, সেটা আমাকে জানানো হয়নি। এর ফলটা তোর জানার কথা ছিল তাই না? নিশ্চিত আয়ুষ আসার পর বউ এসেছিল তাই না? এম আই রাইট? তানভীর কপাল গলায় উত্তর দেয়, জি জি স্যার, আসলে ম্যাম নিষেধ। হ্যাঁ, আমাকে সারপ্রাইজ করতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে বেরিয়ে গিয়েছে তাই তো? আফরান আর কথা বাড়ায় না, তানভীরের দিকে তাকিয়েই ধারালো ছুরিটা আবিরের ঠিক পেটের ভেতর ঢুকিয়ে আবার তুলে নেয়। তারপর আবার একই জায়গাতে আঘাত করে, তারপর জায়গা চেঞ্জ করে এবার বুকের ওপর বসায় ছুরিটায়। এবার বুকের এপাশ চিরে পিঠ দিয়ে বেরোয়। আবিরের চিৎকার ধ্বনি না হওয়ার কারণ কার্তিকের অবস্থা দেখে আরো আগে জ্ঞান হারায়। একটা মানুষ কতটা পাগল হলে এমন করতে পারে? এ তো পাগল নয়, সাইকোও নয়, এটাকে জানোয়ার বললেও কম হবে। তার ওই চরিত্রের পেছনে যে এই বাংলোটাই একমাত্র আসল রূপী হওয়ার প্রমাণ বহন করে। এই বাংলোর ব্যাপারে কখনো কি কেউ জানবে? হয়তো না। এমন এক জায়গায় একা নির্মিত, যেখানে না আছে কোনো মানুষের চলাচল, শুধু চারদিকে জন্তু জানোয়ারের হালকা বিষম খাওয়া আওয়াজ চিহ্ন। কেটে গিয়েছে মাস তিনেক, সবকিছুরই যেন আলাদা কিছু পরিবর্তন হয়েছে এই অল্প সময়ে। বলতে গেলে চাকচিক্যের আড়ালে ঠেকে গিয়েছে কিছু অন্ধকার আচ্ছন্ন অতীত, শুধুমাত্র আরিয়ার কারণে।
তাকে সুস্থ করতে আফরানের মাঝে পরিবর্তন এসেছে অনেকটা বললে ভুল হবে। সবার নজরে অফিসের কালো টাকা ছাড়া খুন খারাপিতে আফরান এখন লিপ্ত হয় না। মারামারি কাটাকাটি এসবে নেই। সবার সাথে তার মিলিয়ে চলে, পরিবার সঙ্গ মিলিয়ে চলে, ঠিক স্বাভাবিক মানুষের মতো, শুধুমাত্র আরিয়াকে খুশি করতে। আরিয়া বিব্রত হবে এমন কিছুই আফরান করে না। সবকিছুকে ঢাকা দিয়ে দিয়েছে আরিয়ার কারণে শুধুমাত্র। কিন্তু আদৌ এটা সত্যি তো, নাকি শুধুমাত্র আরিয়াকে সুস্থ করতে, নাকি আরিয়ার মাঝ থেকে ভয় কাটাতে নিজের পরিবর্তন? একটু আগেই যখন সামিরার মা হওয়ার সুসংবাদটা ডাক্তার দিয়েছেন, জাফর সাহেব খুশিতে যেন নিজেকে হারিয়ে ফেলেছেন। বিষয়টা এখনো আয়েশকে জানানো হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে ফিরবে হয়তো, কারণ এই সন্ধ্যাবেলায় বাড়ির সবাই নিয়ম করে বাড়ি ফেরে। এটা এখন চৌধুরী বাড়ির নিউ লুক। এটাই তো হচ্ছে পরিবর্তনের কয়েক ধাপ সামনে নিয়ে এসেছে। আফরান পর্যন্ত সেই মুহূর্তে একই সময়ে বাড়ি ফেরে, তবে সেটা শুধুমাত্র তার বউয়ের কারণে। সারাদিন যখনই ঘুম শেষ হয়, আরিয়ার তখন থেকে ফোন করে আফরানের সাথে কথা বলে। আফরানও সেম ভাবে বউয়ের ফোনের অপেক্ষায় থাকে। তবে সন্ধ্যার পর বাহিরে থাকলে আরিয়া মুখ ফুলিয়ে বসে থাকে, তাই অতিরিক্ত কাজের চাপ ছাড়া সেও বাহিরে থাকে না। কিছুক্ষণ আগে সামিরা মাথা ঘুরে পড়ে গিয়েছিল, সবার মুখে ভয় ছাপ ছিল। কাজের মহিলা কি যেন ভেবে সামিরা চোখ জোড়ে একবার একটু করে দেখে নিয়ে বলল, এইটা তো খুশির খবর সাহেব, ম্যাডামের কোল জুড়ে একখান বাচ্চা আইব সাহেব। সালেহার কথাটা কেউ বিশ্বাস করেনি। জাফর তাই ডক্টর ডেকে এনেছে, কিন্তু ডক্টরও একই সুসংবাদ দিয়েছে। কথাটা শুনে জাফর সাহেব খুশিতে মাতোয়ারা হয়ে গিয়েছেন। এদিকে আরিয়ার মুখখানা অন্ধকার হয়ে আছে। তারও তো কতদিনের ইচ্ছে ছিল একটা ফুটফুটে বাবু নিয়ে আসবে এই বাড়িতে, কিন্তু তার বরটা বারবার কি সব বুঝিয়ে দেয় কথা কাটিয়ে। এখন তো তার লজ্জা করবে, তাই না? বড় বউ হয়েও তার আগে কেন বাবু আসলো না এই পেটে? ভেতরের কথাগুলো চট করে প্রকাশ করে জাফর সাহেবকে বলে বসলো, এই যে আমার চাচা যান কিংবা বাবা যাই হোক, আমাকে কিন্তু কথা শোনাতে পারবে না, ঠিক আছে? আমি আপনার ছেলেকে অনেকবার বলেছি আমার বাবু লাগবে, সে আমার কথা মোটেও শোনে না। আমি নাকি অসুস্থ এই কথাটা বলে বারবার এড়িয়ে যায়, কিন্তু আমি বোঝাতেই পারি না আমি একদম সুস্থ আছি। আপনি বলুন আমাকে কোন দিক থেকে অসুস্থ মনে হয়? খেতে পারি, দিব্যি হাঁটতে পারি ঠিক মতো, শুধু একটু মাথাটা মাঝে মাঝে ঝঞ্ঝে করে ওঠে, কিন্তু এটা তো তেমন কোনো সমস্যা না, তাই না? জাফর সাহেব স্তব্ধ হয় আরিয়ার কথায়। কিভাবে বোঝাবে তার ব্রেনে যে এখনো সমস্যাটা শেষ হয়নি? কমপক্ষে বছর নেবে স্মৃতিশক্তিটা সবটা ফিরতে, অথবা ফুললি সুস্থ হতে। সেদিন যেভাবে আঘাত পেয়েছিল বেঁচে উঠেছে, সেটাই তো অনেক। সপ্তাহখানেক জ্ঞানই তো ফেরেনি। কত হাজার দোয়া করেছে সবাই, এত মানুষের দোয়া বিফলে যায়নি, জ্ঞান ফিরেছিল ও সেদিন। তবুও অসুস্থতা কাটেনি এখনো। আবার তার থেকে এখন বাচ্চার আশা করবে কেন? কথাই বা কে শোনাবে? কিন্তু আরুকে সেটা তো বোঝানো যাবে না। এই পর্যন্ত এসে আফরানের কথা মতো যেভাবে শিখিয়েছে সেভাবেই সবার সাথে মিশেছে। আফরানের যত্ন, আফরানের স্নেহ, তাই তো আরুকে তার দিকে আকৃষ্ট করেছে। নিজের মা বাবাকেও তো ঠিকভাবে চেনে না এখনো। কিছুদিন আগেই তো দেখতে এসেছিল মেয়েকে, দুদিন থেকে আবার চলে গিয়েছে। তবে রহিমা বেগমের অবস্থা আগের থেকে অনেকটা ভালো আছে এখন, সেটাই শুকরিয়া। কি হলো, কি ভাবছেন আপনি? জাফর হেসে আরিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখো মামুনি, আমার কিন্তু এখন একটাই নাতি লাগবে, তারপরও বড় হলে আরেকটা লাগবে। এখন লাগবে না, বুঝছো? নয়তো দেখা যাবে একজনকে আদর করতে গেলে অন্যজনের আদর কম হয়ে যাবে। কিন্তু আমি মোটেও একজনকে আদর কম দিতে চাইছি না, বুঝেছো? সেটা অবশ্য ঠিক বলেছেন, কিন্তু দরজার সামনে থেকে আফরান কোট হাতে দাঁড়িয়ে বলল, কিসের কথা হচ্ছে এখানে? আফরানকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে এক লাফে কোলে উঠে গালে চুমু বসিয়ে দেয়। ডাল সামলাতে না পেরে আফরান দু কদম পিছে চলে যায়, দুহাতে আরিয়া যেন পড়ে না যায় তাই কোমর আঁকড়ে ধরে। ইদানিং বউটা এমন হঠাৎ হঠাৎ করে আহ্লাদি গলায় অনেক কিছু আবদার করে, যেমন চকলেট চাই, দুপুরে চলে আসবে নাজ, আজ অফিসে যাবেন না, বাবু চাই আমার। কিন্তু তাই বলে এমন করে সবার সামনে তো কখনো কোলে উঠে চুমু খায়নি, তাই নিজেকে আনকমফোর্টেবল ফিল করে বলল, কি হয়েছে? এমন করছো কেন? কাউকে কি চোখে দেখো না? কতবার বলেছি সবার সামনে এমন করবে না, পার্সোনাল রুমে যা ইচ্ছে করবে।
দেখুন না, সামিরার বাবু হবে, ডক্টর বলল। আমারও বাবু চাই, কিন্তু বাবা তো বলছে এখন নাকি একটাই বাবু লাগবে। আরিয়ার কথা শুনে আফরান কাশতে শুরু করে। জাফরের দিকে তাকায়। সকল কাজে লোকেদের দৃষ্টি সেদিকেই ডাগর ডাগর দৃষ্টিতে তাকিয়ে আছে। এর মধ্যে আয়ুষ ভেতরে ঢুকে বলল, ভাই তুই কি বউ নিয়ে এভাবে পার্সোনাল রুমে বসে থাকিস? আয়ুষের কথায় আফরান কপাল কুঁচকে বলল, তা কে বউ নিয়ে বসে থাকে সেটা তো প্রমাণ হয়েই গেল। কি বলতে যাচ্ছিস? দূর থেকে সালেহা বলল, ছোট স্যার, আপনি তো বাবা হতে যাচ্ছেন। ম্যাডামের ঘরে বাচ্চা হইব, ডক্টর কইল। কথাটা আয়ুষের কান অব্দি যেতেই ডান হাত গোল করে মুখের সামনে নিয়ে কাশতে কাশতে আফরানের দিকে তাকিয়ে প্রশ্নযুক্ত করলো, যার অর্থ এটা সত্যি। আফরান এবার ঠোঁটের কোণে হাসি টেনে আয়ুষের কানের কাছে মাথা নিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ ভাই, বড় ভাইয়ের আগে কাজ চালিয়ে গিয়েছিল, বুঝতে পারছি বিষয়টা। বাবার সামনে তোর ইজ্জতের দফারফা না চাইলে চুপ থাক। আয়ুষ এবার আরো জোরে জোরে কাশতে শুরু করে। জাফরের বুঝতে বাকি নেই দুই ভাই নিশ্চিত উল্টাপাল্টা কিছু নিয়ে কথা বলছে। তাই নিজেকে জায়গা থেকে সরিয়ে নিয়ে বের হতে হতে বলল, আজ আমি নিজে মিষ্টি নিয়ে আসছি, বুঝলে? আর বাড়িতে কিন্তু অনুষ্ঠানের ব্যবস্থা করবে 2-1 দিনের মধ্যে। জাফর বের হওয়ার সাথে সাথে আয়ুষ কাঁধ থেকে ঝুলন্ত ব্যাগটা খুলে নিয়ে দৌড়ে সামিরার কাছে যায়, কিন্তু এখনো সামিরা সেন্সলেস হয়ে আছে দেখে কপাল কুঁচকে বলল, ঘুমিয়ে আছে? সালেহা বলল, শরীর দুর্বলতার কারণে একটু জ্ঞান হারাইছে, মনে হয় আবার ঠিক হইয়া যাইব, তবে এখন যত্ন নিতে হইব বেশি কইরা। আয়ুষ একটু বিচলিত হয়ে সামিরার দিকে তাকায়। পরনে রানী গোলাপি শাড়ি, আঁচলটা ফ্লোরে পড়ে আছে। মনে হলো যেন আবারও নতুন করে ক্লাস লিস্টে ফেলো এই মেয়েকে। নিজের বউয়ের উপর এত বারবার করে কেউ ক্রাশ খায় তার জানা ছিল না। আফরান আরিয়াকে এভাবেই কোলে নিয়ে আসতে আসতে বলল, তা ভাই, তোর তো দেখছি বিয়ের পর সব লজ্জা সব হাওয়া হয়ে গেছে। তুই তো বলেছিলি আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিবি, এখন তো দেখছি উল্টো হবে মনে হয়। কথাটা বলে শব্দ করে হাসলো আফরান। সার্ভেন্টসরা সালেহা সহ সবাই জায়গা ছাড়ে, কারণ এই দু কথা শুরু করলে যে অন্য কারোর দিকে তাকায় না তাদের এতদিনে জানা হয়ে গেছে। যা ইচ্ছা তাই বলে বেড়ায়। একদম বাজে কথা বলবি না, ওকে? আমি কিন্তু এক্ষুনি চাইনি। আয়ুষের কথা শেষ করতে না দিয়ে আফরান বলল, তা না চাইতেও। ওহ আরফান, বাজে কথা বন্ধ করবি? এমনিতেও ও সেন্সে নেই, কেমন যেন ভয় লাগছে। আফরান এবার সিরিয়াস হয়ে বলল, ও ঠিক হয়ে যাবে, এত চিন্তার কিছু নেই। সিঁড়ির মধ্যেই আরিয়া নামতে চাইলো, কিন্তু এবার আফরান নিজেই এভাবে রাখলো, কারণ এই মুহূর্তে বউকে আর নামাতে চায় না। কষ্ট করে এতগুলো সিঁড়ি বেয়ে ওঠার দরকার কি? রুমে এসে দরজাটা চাপিয়ে দিয়ে বলল, অমন করে সবার সামনে আর কখনো চুমু খাবে না, ওকে? খেলাম কোথায়, আমি তো দিলাম। আরিয়ার কথায় আফরান মৃদু হেসে বলল, ওহ, আসলে আমার ভুল হয়েছে। কিন্তু আমার এটুকু বলতে আরিয়াকে কোল থেকে নামিয়ে খাটের উপর দাঁড় করিয়ে বলল, আমাকে ফ্রেশ হতে দিবে না? ওকে। আফরান আর দাঁড়িয়ে না থেকে হাত থেকে কোটটা রেখে ওয়াশরুমে ঢুকে যায়। বাড়িতে ছোট করে একটি অনুষ্ঠান করা হয়েছে, উপস্থিত সকলেই পরিচিত। সামিরার মা বাবা যদিও আসতে চায়নি, শুধুমাত্র মেয়ের দিকে তাকিয়ে এসেছে, নয়তো যে বাড়ির ছেলের হাতে নিজের ছেলের জীবন দিতে হয়েছে সেটা জানার পর কে সেই বাড়িতে আসতে চাইবে। যদিও এখন আফরান আগের মতো নেই বলে সবাই জানে, কোনো খুন খারাপির নিউজ নেই, তবে আজমল সাহেব কিছুদিন আগেও তানভীরের গাড়িতে একজনকে উঠিয়ে নিয়ে যেতে দেখেছে। আর তানভীর আফরানের এক কথার এদিক সেদিক করে না, সেটা ভালো করেই জানা। মানুষ কখনো নিজের অভ্যাস চেঞ্জ করে না, হয়তো আড়ালে নয়তো মুখোশ পরে সে তার কাজে চলমান থাকে। সাদেক প্রেমারাও এসেছে আজ। আরিয়ার জ্ঞান ফেরার পর আর আসা হয়নি, তবে সামিরার সাথে কথা হয়, সে তো রোজই হয়। প্রেমাও এক্সাম শেষ করেছে, এত কিছুর মধ্যে নিজের সবকিছু ঠিক হয়েছে, সেটাই আর কাছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। সাদেকের মতো একজন সাধারণের মধ্যে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারীকে পেয়ে সে সত্যিই গর্বিত। তাছাড়া সাদেকের মা তার নিজের মায়ের মতোই আচরণ করে, কখনো ধমকিয়ে কথা বলেনি আজ অব্দি।
আর তাছাড়া প্রেমাও এমন কোনো কাজ করেনি যেটা অপছন্দ হবে। পাশে এতগুলো গিফট নিয়ে বসে আছে সামিরা, লজ্জায় যেন মরিমরি অবস্থা তার। পাশে প্রেমা বসে একটু পর পর আরো বেশি লজ্জায় ফেলছে। দূর থেকে আয়ুষ যেন সবার দিকে নজর রাখছে, তেমনি সামিরার দিকেও আর চোখে শতবার চেয়ে যাচ্ছে। সুযোগ পেলেই বউকে দেখা মিস করছে না। সামু, তোর যদি দুটি একসাথে হয় আমাকে একটা দিস। হ্যাঁ, প্রেমার কথাটা কানে আসতেই সামিরার মুখখানা লাল হয়ে আসলো। প্রেমা ঠোঁট কামড়ে হাসি সংযত করলো। এমন সময় এখানে আয়ুষ এসে বলল, তা ম্যাম, সাদেক সাহেব আর আপনারটার অপেক্ষায় কিন্তু আছি। আমার বউকে তখন থেকে দেখছি লজ্জা একদম লাল বানিয়ে দিচ্ছেন। আয়ুষ যে এখন এখানে এসে এমন একটা কথা বলবে সেটা প্রেমা জানতো না, নাকি জানলে আর সামিরাকে এসব বলতো? এখন যে তার নিজেরও মাটির নিচে গিয়ে নিজের লজ্জা মাখা চেহারাটা ঢাকতে ইচ্ছে করছে। প্রেমাকে এমন কাচুমাচু করতে দেখে সাদেক এগিয়ে এসে বলল, আয়েশ, কি বলছিস রে ওকে? আয়ুষ হকচকিয়ে হয়ে বলল, সেটাই তো, আমি আবার কি করলাম? সামিরা পাশ থেকে হেসে উঠল হালকা আওয়াজে। নিশ্চয়ই আমার প্রেমাকে ফালতু কথা বলেছে। দেখ ভাই, আগে বাবা হওয়ার সংবাদ দিয়ে একদম ফার্স্ট ভাবিস না ওকে। তোর তো একটু লজ্জা থাকা উচিত ছিল। বড় ভাইয়ের আগেই কাজ। সাদেকের দুষ্টু গলার কথাটা আয়ুষ বুঝতে পারলেও একটু শরম আয়ুষকেও ছুঁয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। সাদেকের পেটে বাম হাতে হালকাভাবে একটা ঘুষি মেরে বলল, একদম বাজে কথা বলবি না, ওকে? সাদেকও ঢং করে পেটের ওপর হাত রেখে ও শব্দ করলো। পাশে সামিরা প্রেমা দুজনেই হাসলো। দূর থেকে জাফর সাহেব আয়ুষকে ডাকলে সে কথা ছেড়ে বাবার কাছে চলে যায়। সাদেক প্রেমাকে উদ্দেশ্য করে বলল, একটু আসবে, কথা ছিল খানিকটা। প্রেমা সামিরার দিকে তাকায়। সামিরা হেসে বলল, কি হলো? আরে গো ইয়ার, আগে হাজবেন্ড, ওকে? প্রেমা মুচকি হেসে উঠে দাঁড়ায়। উপরে আসো, একটু দরকার ছিল। সামিরার দিকে তাকিয়ে বলল, ডোন্ট মাইন্ড প্লিজ। সামিরা কি বলবে জানা নেই, তবে সে একটু হাসপাস শুরু করে। সাদেক স্মিত হেসে জায়গা ছাড়ে। ওপরে আসতেই আকস্মিক সাদেক দরজা আটকিয়ে প্রেমার দিকে তাকিয়ে বলল, একটু ফ্রেশ হবো আর কি, একটু তোয়ালেটা খুঁজে দিও তো। প্রেমাও কথা মতো কাভার্ড খুলে তোয়ালেটা খুঁজতে লাগলো, কিন্তু হঠাৎই পেছন থেকে কেউ জড়িয়ে ধরে বলল, আমরা কি সব সময়ের জন্য ফ্রি মাইন্ডে কথা বলতে পারি না? সব সময় তো সবার সাথে ঠিকই চলো, কথা বলো। আমার সাথে কথা বলার সময় এত লজ্জা পাও কেন প্রেমা? তখন আমার মনে হয় তোমার হয়তো আমার সাথে কথা বলতে খারাপ লাগে বা কমফোর্টেবল ফিল করো না, তাই আমিও আগ বাড়িয়ে কথা বলি না। আমি চাই তুমি নিশ্চিন্তে আমার সাথে কথা বলো। প্রেমা এভাবে স্মিত হেসে উত্তর করলো, আমি কখনো নিষেধ করেছি? তাহলে দূরে দূরে কেন থাকো? চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ো কেন? কথা বলতেও তো পারো। আমি কথা বলবো? কি বলবো বলে দিন। আপনি বললে আমি চুপ থাকি কখনো? সাদেক কি উত্তর দেবে জানা নেই, তবে এই মুহূর্তে মেয়েটাকে এভাবেই ধরে থাকতে ইচ্ছে করছে। বউ হওয়ার পরে এভাবে কখনো ধরেনি, আনইজি লাগবে ভেবে, তবে আজ কেন যেন ইচ্ছে হলো। প্রেমার কাঁধে নিজের থুতনি রেখে পাশ থেকে হালকা শব্দে গালে চুমু বসিয়ে দেয়। প্রেমা আবারও স্মিত হাসে। দুহাতে নিজের কোমর জড়িয়ে ধরে রাখা হাত দুটিকে প্রেমাও শক্ত করে ধরে আছে। আমাকে বাবা হবার সুযোগ করে দেবে? হঠাৎ সাদেকের মুখে লাগামহীন কথায় প্রেমা ভরকায়। বলো। কোমর থেকে হাত ছাড়িয়ে সামনের দিকে ফিরে একবার সাদেকের দিকে তাকিয়ে লজ্জা মুখ নিয়ে জড়িয়ে ধরে। সাদেকের নীরবতার কারণ বোঝা যায়। শক্ত করে নিজেও চেপে ধরে প্রেমাকে। চুলের ওপরেই চুমো বসিয়ে স্মিত হাসে। আরিয়াকে দুপুরের খাবারের শেষে ওষুধ খাইয়েছিল। প্রচুর পাওয়ারের ট্যাবলেট হওয়ার কারণে সবসময় আরিয়া দিনের অনেকটা সময় ঘুমিয়ে পার করে। আজকের এই দিনেও তাই হয়েছে। তবে সন্ধ্যার আগেই ঘুম ভেঙেছে। গোসল সেরে দরজা থেকে বের হতেই নিচে এত লোকজন দেখে সকলের কথা মনে পড়ল। ও এই কারণে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু ওকে ডাকলো না কেন? কথাটা ভেবেই মন খারাপ হয়ে গেল। পাশে থেকে প্রেমা এদিক দিয়ে নিচে যাচ্ছিল। আরিয়াকে দেখে হাসি ফুটিয়ে বলল, ঘুম ভেঙেছে তোর? প্রেমাকে ঠিক চিনতে অসুবিধা হলো না আরিয়ার। সামিরার সাথে ফোনে কথা বলার সময়
প্রেমার সাথে আরিয়ার কথা হয়েছে বহুবার। এই তুমি প্রেমা না? ঠিক চিনেছি আমি। প্রেমার একটু খারাপ লাগলেও মুখে হাসি টানলো। হ্যাঁ ঠিক ধরেছ, কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে কেন? নিচে আসো। আমাকে তো কেউ ডাকেনি। এ মা, কি বলছো? তুমি ঘুমিয়েছিলে, ডাকবো কেন? ঘুম ভাঙলে তোমার কষ্ট হতো না? ও সে ঠিক বলেছো তুমি। আচ্ছা চলো নিচে যাই। আরিয়া হাতে জুস নিয়ে মুখে তুলে চারদিকে তাকিয়ে একবার দেখে নিল আফরান আছে কিনা। হয়তো উনি আজ আসেনি, কাজের চাপ বেশি হয়তো। কথাটা ভাবার মাঝেই পাশ থেকে একজন বলে উঠল, তোমার নাম কি? আরিয়া ভীত হয়ে সেদিকে তাকিয়ে দেখল 24-25 বছর বয়সী একজন ছেলে। বলল, আপনি কে? এই তো অতিথি, আত্মীয় বলতে পারো। আরিয়া হেসে বলল, ও এখানে সবার সাথে এসেছেন বুঝি। সামিরার কি হন আপনি? কেউ না, তবে জাফর আঙ্কেলের ইনভাইটে আমার বাবা এসেছেন। আমি এই বাড়িতে প্রথম আসলাম। আচ্ছা, তোমার নাম? আরিয়া নিজের নাম জানায়। হো, স্টাডি করো কোথায়? আরিয়া কিছু বলবে তার আগে পাশ থেকে আফরান আরিয়ার হাতটা ধরে একটানে বসা থেকে দাঁড় করিয়ে বলল, এখানে কি করছো আরু? সামিরার সাথে গিয়ে বসতে। ওখানে বারবার মানুষ গিয়ে কথা বলছিল, কেমন করছিল মাথাটা, তাই এখানে আসলাম। আফরান মুখে হাসি ফুটানোর চেষ্টা করে বলল, আচ্ছা ঠিক আছে। আফরানের কপালের রগগুলো ভেসে আছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আপনার কিছু হয়েছে? আফরান এক হাতে নিজের কপালের ঘামটুকু মুছে নিয়ে বলল। বলে আরিয়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তোমাকে মিস করছিলাম খুব বউ। আরিয়া লজ্জায় আফরানের মুখের ওপর এক হাত চেপে ধরে। পাশে থেকে ছেলেটা কিছুই বুঝলো না, তবে আফরানকে চিনতে তার অসুবিধা হয়নি। কিন্তু আরিয়ার সাথে এভাবে কথা বলছে কেন সেটাও বুঝলো না। কি হয় আফরান চৌধুরীর? কথাটা ভেবে কিছু প্রশ্ন করবে তার আগে পাশ থেকে তানভীর কোথা থেকে উদয় হয়ে বলল, আপনার সাথে একটু কথা আছে, এদিকে আসুন। কিন্তু আপনি কে? বলছি, আগে একটু পার্সোনাল কথা আছে আমার সাথে, আসুন, খুব জরুরি। ছেলেটা কিছু না ভেবেই তানভীরের সাথে চলে গেল। অনুষ্ঠান শেষ হয়েছে, অনেকটা সময় পেরিয়েছে, সবাই নিজ নিজ রুমে গিয়ে রেস্ট করছে। আফরান কারোর সাথে ছাদ থেকে কথা বলে এসে মুখের রাগের ছাপটা আরুকে দেখা মাত্রই স্বাভাবিক করে নিয়ে মৃদু হেসে বলল, বউ ঘুমাওনি এখনো? আরিয়া কথা বলে না, অন্যদিকে মাথা ঘুরিয়ে নিয়ে বালিশ টেনে মাথা রাখলো। ধপ করে আওয়াজ হলো। আফরান খাটের ওপর একটা পা উঠিয়ে বসে অন্য পা ঝুলিয়ে আরিয়ার মাথায় এক হাত বুলিয়ে দিতে দিতে বলল, কিছু নিয়ে রাগ করেছো? আরিয়া আফরানের হাতটা মাথা থেকে সরিয়ে দেয়। আফরান কপাল কুঁচকে বলল, আমার সাথে কথা না বললে কিন্তু তোমার খারাপ লাগবে বউ। আমি রাগ ভাঙাতে পারি না কারো, তাই চুপচাপ ঘুমিয়ে যাব। আমার খুব টায়ার্ড লাগছে। আরিয়া তবুও কোনো কথা বলল না। আফরান এবার পাশের ল্যাম্প লাইট অফ করে দিয়ে পাশে শুয়ে আরিয়াকে নিজের কাছে আনতে চাইল সবসময়ের মতো। বুকে জড়িয়ে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে কদিনে, কিন্তু বউ আজ এমন করছে কেন? কি হয়েছে আগে বলো, তারপর রাগ করবে বউ। এটা তো তোমাকে আমি বলেছিলাম, তাই না? আরিয়া পাশের ল্যাম্প লাইট অন করে আফরানের পেটের ওপর বসে বলল, বাচ্চা চাই। আমি মানি না, আমি বাড়ির বড় বউ, তাই না? আফরান চোখ বন্ধ করে বিরক্তির নিঃশ্বাস নিয়ে বলল, বউ দেখ, তুই এখন অসুস্থ, আর এসব বাচ্চা কাচ্চা দিয়ে কি করবি? তুই নিজেই তো বাচ্চা, তোকে সামলাতে সামলাতেই আমার সময় চলে যায়। আর বাচ্চা আসলে ওটাকে কে সামলাবে? আমি তো এসবে নেই। কথাটা বলে আরিয়াকে পেট থেকে নামাতে চাইলো। আরিয়া অমনি বসে রইল। কি হলো, এমন করছিস কেন? রাগ উঠিয়ে দিস না ওকে, চুপচাপ শুয়ে পড়। কতবার বলেছি তুই করে একদম বলবেন না আমায়, বিশ্রী লাগে এটা। ছি। তাহলে এখান থেকে নামো, আর বলবো না। আরিয়া এবার ঠোঁট ফুলিয়ে উপর থেকে নেমে অন্য পাশে কাত হয়ে শুয়ে পড়ল। আফরান মৃদু হাসলো বউয়ের বাচ্চামো দেখে। তবে সে যতই রাগ করুক না কেন, এখন আফরান কিছুতেই তার বউকে কষ্টকর কোনো কিছুর পরিস্থিতিতে ফেলবে না। মাঝরাতে ঘুম ভাঙে কিছুর আওয়াজ শুনে, মনে হলো কিছু ভেঙে যাওয়ার আওয়াজ। চোখ খুললে রুমে আরিয়া জায়গায় তাকিয়ে অবাক হয়, এভাবে এত রাতে কেন বসে আছে এই মেয়ে? আফরান বিরক্ত হয়ে চোখ কচলিয়ে উঠে বসে আরিয়াকে দেখেই তপ দেখায়। এত রাতে শাড়ি পরে সেজে গুজে হাতে চুড়ি পরে বসে আছে।
চুলে গাজরা লাগিয়ে আছে। আয়না দেখে দেখে ঠোঁটে লিপস্টিক পরে হাতের চুড়িগুলোর ঝংকার ধ্বনি আফরানের ঘুম ভেঙেছে। মৃদু হেসে বলল, বউ এত রাতে সেজে গুজে কাকে দেখাবি? আমি তো ঘুমাচ্ছিলাম। বউ যে কম বুঝে তাই এমন আবদার কেন রাখতে যাব? ওকে কথা বলবেন না। ওকে, ঘুমাই আমি। কথাটা বলে আফরান আবারও শুয়ে যেতে চায়, কিন্তু আরিয়া তৎক্ষণাৎ এদিকে ফিরে আফরানের শার্টের কলারে চেপে ধরে সারা মুখে একবার চুমু বসাতে লাগলো। লিপস্টিক দেওয়ার উদ্দেশ্য মূলত এটাই ছিল হয়তো। আফরানের ফর্সা মুখখানা মুহূর্তেই লিপস্টিকের লাল রঙে রাঙিয়ে দিল আরিয়া। এই তুই কি করছিস? ছাড় বলছি। আরিয়া কথা ছাড়াই একের পর এক চুমু বসায়। মুখ শেষ করে গলায় ও বুকে অবধি চলে এসেছে। আফরান চেষ্টা করেও পারছে না সরাতে, কারণ জোরে ধাক্কা দিয়ে সরাতে গেলে যদি আঁচ লাগে অথবা ধমক দিলে কেঁদে কুটে মাথা ধরাবে, যেটা আরিয়ার জন্য বিপজ্জনক হয়ে উঠবে। তাই আপাতত তেমন কিছুই করছে না আফরান। আরিয়া সবটা শক্তি দিয়ে ধরে নিজের মতো করে পরপর কিস বসিয়ে যাচ্ছে। কিস করার মৃদু শব্দধ্বনি আর আরিয়ার ঠোঁটের স্পর্শ আফরানকে বারবার নিজের স্থানে থাকতে দিচ্ছে না। নিজের ভেতরের পুরুষত্ব বারবার ডেকে যাচ্ছে, কিন্তু সে মোটেও তার বউকে এই অবস্থায় চাপ সৃষ্টি করবে না। চোখ বন্ধ করে দুহাত চেপে আছে চাদরে। ভেতরের ইচ্ছেটা বারবার প্রকাশ হচ্ছে। হাতের নীলচে রগগুলো বারবার ভেসে উঠছে। কপালের রগগুলো একবার ভেসে উঠছে তো অন্যবার ডুবে যাচ্ছে। নিঃশ্বাসটা আটকে আসছে যেন। আর কতক্ষণ এমন করে নিজেকে আটকে রাখবে জানা নেই। আরিয়া না বুঝে নিজের কাজে ব্যস্ত আর খিলখিলিয়ে হেসে যাচ্ছে। মিনিট পাঁচেকের মতো পুরো চেহারা, গলা, বুক লিপস্টিকের রঙে রাঙিয়ে বলল, ওকে এবার ঘুমান। আফরান চোখ খুলে কিছুটা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো অন্যদিকে তাকিয়ে। আরিয়া আফরানের অবস্থা দেখে একটু আতঙ্কিত হয়ে বলতে লাগলো, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? আফরান কোনো উত্তর করলো না। আরিয়া এবার আফরানের দুগালে দুহাত রেখে বলতে লাগলো, হঠাৎ করে এমন করছেন কেন? আফরান নিজেকে অনেকটা স্থির করে আরিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে এক হাতে আরিয়ার মাথায় হাত রেখে নিজের বুকে মিশিয়ে নিয়ে বলল, আদর চাই? এতগুলো? ঠিক আছে, ওই ওষুধগুলো শেষ হোক, তারপর বাবু নিয়ে আসবো, ঠিক আছে? কিন্তু সামিরা তো... ওর তো ওষুধ নেই তাই না? বলো, তোমার অনেকগুলো ওষুধ আছে। একটু চুপ থেকে তারপর উত্তর দিল, ওকে। আফরান মৃদু হেসে আরিয়াকে এভাবেই জড়িয়ে নেয় নিজের বাহুডোরে। আরিয়াও যথেষ্ট শক্ত করে আফরানের পিঠ জড়িয়ে রাখে আর মনে মনে নিজের সাথে কয়েকটি বাক্য বলল। আপনার কি মনে হয় আমি এখনো সবকিছু ভুলে আছি? বিশ্বাস করুন, কিছুদিন আগে যখন মাথার প্রচন্ড ব্যথা, জ্ঞান হারিয়ে ছিলাম, ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলেন। জ্ঞান ফেরার পরপর আমার সবকিছু স্পষ্ট মনে হয়েছিল। তবে আমি ডক্টরকে দিয়ে মিথ্যে বলিয়েছিলাম। আমিও যে আপনাকে ছাড়া একদম অচল। খুব ভালোবাসি আপনাকে মিস্টার মাফিয়া। কিভাবে ঘৃণা করব আপনাকে? আপনাকে ছাড়া কোথায় যাব আমি? তাছাড়া আপনি আমাকে যেতে দেবেন কোথাও? কিন্তু আমি এখন এভাবেই সারা জীবন আপনার সাথে থাকতে চাই, সবটা জেনে। তবে আমি চাই না আমার জন্য কারোর প্রাণহীন হোক। তাই তো বুঝে শুনে কথা বলি, বুঝে শুনে চলি, যেন আমার কারণে আর কারোর ক্ষতি না হয়। যেভাবে বোঝাবেন ঠিক সেভাবেই চলার চেষ্টা করব। এমন কিছু করব না বা বলবো না যার কারণে আপনার সেই রূপটা আবারও দেখতে হয়। এমন ভাবেই থাকতে চাই সব সময়। আর আপনি আমাকে ভালো করার চিন্তায় এভাবেই সহজভাবে চলার চেষ্টা করবেন। আস্তে ধীরে এই সবটাই পরিবর্তন হয়ে যাবে, দেখবেন। এক সময় নিজেই এসব ছেড়ে আসবেন, আমার বিশ্বাস। এই যে ঔষধগুলো প্রতিদিন আমার হাতে ধরিয়ে দেন, এগুলো আমি একটাও খাচ্ছি নাকি? কথাটা ভেবে মুচকি হেসে আরো শক্ত করে আফরানকে জড়িয়ে ধরল। আফরান চোখ বন্ধ করে আরিয়াকে নিজের সাথে মিশিয়ে আছে, এক হাতে বুকে চেপে। আজ তার সব চাওয়া যেন সত্যি সার্থক। বউ তার, শুধুই তার। আগেও ছিল, এখনো আছে, তবে পার্থক্য এতটুকু, এখন 1000 গুণ বেশি শান্তি মেলে বউয়ের পাগলামোতে। বউয়ের বাচ্চা সুলভ আচরণ তাকে বড্ড বিমোহিত করে তোলে। বউয়ের মুখে সারাদিন তার নামটি থাকবে, এটাই তো সে চেয়ে এসেছে সব সময়। আজ যেন সবকিছু পূর্ণতা পেল, তবে একটুখানি ধৈর্য প্রয়োজন, আর মাত্র কয়েকটা মাস প্রয়োজন সবকিছু ঠিক হতে। তবেই সবকিছু পারফেক্ট মনে হবে। এই পথ চলা দীর্ঘায়িত হোক আরুর সাথে প্রতিটা সময়,
প্রতিটা মুহূর্ত উপভোগ করার ইচ্ছেটুকু পূরণ হোক।